নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি কথাবার্তায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে আমার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন বিজেপির সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। আপনাকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি দেবব্রতবাবু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপাহীজলা জেলাতে বর্তমানে জেলার প্রেক্ষাপটে বিজেপির বর্তমান অবস্থান কি রয়েছে, গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কি রয়েছে এই মুহূর্তে বিজেপির অবস্থান এবং তার পাশাপাশি নানান বিষয় আমরা আলোচনায় তুলে আনবার, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনায় যিনি অংশ নিয়েছেন, ওনার সঙ্গে আলোচনায় যাওয়ার পূর্বেই দর্শকদের আমরা জানিয়ে রাখছি, এই দেবব্রত ভট্টাচার্য যিনি আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন এবং বর্তমানে সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দীর্ঘদিন ধরে, অর্থাৎ 1993 সাল থেকেই আরএসএস, পরবর্তী সময়ে বিজেপির ছাত্র সংগঠন, তারপর যুব সংগঠন থেকে শুরু করে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সিপাহীজলা জেলাতে। দেবব্রতবাবু, প্রথমেই আলোচনায় আমরা যেটা যাব, প্রথমে শুরুতেই আমরা, আপনারা ক্ষমতায় এসছেন 2.5 বছর এবং আপনি বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর একটা গুরু দায়িত্ব দল আপনাকে দিয়েছেন এই সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি হিসেবে। আপনি কি বলবেন যে কতটুকু আপনারা সক্ষম হচ্ছেন রাজ্যের মানুষের উন্নয়নের ক্ষেত্রে? দেখুন, আমাদের সরকার আসার পূর্বে আমাদের যে ইলেকশন যে ম্যানিফেস্টো ছিল, যে বিষয়গুলোর উপর আমাদের সরকার ত্রিপুরা রাজ্যের জনগণের প্রতি আহ্বান করেছিলেন যে আমরা এই কাজ করব ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনার জন্য, আমরা বর্তমান সময়ে আমরা বলতে পারি যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল এগুলোতে আমরা মোটামুটি 100%ই আমরা সাফল্য অর্জন করেছি। তাছাড়াও তার থেকে অতিরিক্ত কীভাবে ত্রিপুরা রাজ্যের যারা শ্রমিক আছে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা এবং ত্রিপুরা রাজ্যের মানুষের জীবন মান ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ আমাদের সরকার নিয়েছেন এবং পাশাপাশি রোজগার, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, রোজগারের ক্ষেত্রে আমরা যদি দেখি এটা বরাবর ত্রিপুরা রাজ্যের একটা বিরাট সমস্যা। এখানে কিভাবে বেকারদের শুধু চাকরি মুখু না হয়ে কীভাবে স্বাবলম্বন হওয়া যায় তার দিকে আমাদের সরকার সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই বিষয়টার উপর। তার জন্য বিভিন্ন স্বাবলম্বনের যে সরকারি লোন আছে, বিভিন্ন স্কিম, সেগুলোর মধ্যে অনেকটা শিথিল করা হয়েছে নিয়মাবলীর মধ্যে এবং প্রধানমন্ত্রী রোজগার যোজনা, এগুলোর মধ্যে যে আগে যে একটা পরিস্থিতি ছিল যে গ্যারান্টার লাগবে, প্রপার গ্যারান্টার, এমপ্লয়ি গ্যারান্টার লাগবে, সেক্ষেত্রেও অনেকটা শিথিল করা হয়েছে। সেই ব্যাপারে এখন যে বর্তমান যে সময়ে এই লোনের ব্যাপারে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যদিও পুরোপুরি লাগু হয়নি, ইতিমধ্যেই আমরা সেটা লাগু করতে যাচ্ছে আমাদের সরকার। কিছু কিছু ব্যাংক এর মধ্যে, কিছু এর মধ্যে সেবা দেওয়া শুরু করেছে। কিছু সমস্যা আছে, তো সেগুলো মিটিয়ে তো কীভাবে বেকাররা স্বাভাবিকভাবে লোন পেয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বন হতে পারে সেদিকে সবচেয়ে বেশি দৃষ্টি দিয়েছে আমাদের সরকার। এবং পাশাপাশি কৃষির ডেভেলপমেন্টের জন্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দায়িত্বর সঙ্গে কৃষির ডেভেলপমেন্টের জন্য সরকার চিন্তা করছেন এবং সেই অনুযায়ী সেটাকে লাগু করছেন। কারণ বরাবর ত্রিপুরা রাজ্য কৃষি নির্ভর রাজ্য। এখানে আপনার যে জমিন আছে, আমরা দেখেছি আগে
তো অনেকটা জমি খালি থাকতো, কোনো কৃষি কাজ হতো না। সেখানে কৃষকদের কিষাণ কার্ডের মাধ্যমে উৎসাহিত করা এবং আগে যে সংখ্যক কিষাণ কার্ড দেওয়া হতো তার থেকে অনেক অনেক বেশি কিষাণ কার্ড দেওয়া হয়েছে। তারপর কৃষি যন্ত্রপাতি আপনার যে পরিমাণে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লকে। আমরা আগে দেখেছি যে কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য লাইন ধরে থাকতো, কিন্তু বর্তমান সময়ে আমাদের সরকার আসার পর যে কৃষি যন্ত্রপাতি নেওয়ার লোক নেই, সেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। আপনারা জানেন নিশ্চয়ই বিষয়টা, যে এখানে আমরা দেখেছি ট্রাক্টর যদি আসে পঞ্চায়েতে বা ব্লকের মধ্যে আসে, ট্রাক্টর নেওয়ার কোনো লোক আমরা পাই না। কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হচ্ছে যে ওয়াটার পাম্প আছে, পাম্পও অনেকটা আমাদের ডিপার্টমেন্টের এখন সমস্যা হয়ে যায় যে ম্যাটেরিয়ালস আমরা আনলাম কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করতে পারছি না সময় করে, এরকম আমরা দেখতে পাচ্ছি। মানে আপনি বলছেন যে যে উন্নয়নমূলক কর্মসূচি গত 2.5 বছরে এখানে ত্রিপুরা রাজ্যে আপনাদের সরকার, আপনারা বর্তমানে সরকারে রয়েছেন, আপনার সরকার সেই কাজ করতে সক্ষম হয়েছে। একদম একদম। এখানে আমরা দেখেছি বিগত যে কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই রাজনীতিকরণ হতো। কে সিপিএম পার্টি করছে, কে সিপিএম এর মিছিলে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছে, তাদেরকে সিলেকশন করে বিভিন্ন সরকারি বেনিফিশিয়ারি তাদের দেওয়া হতো। কিন্তু আমাদের সরকার যখন ত্রিপুরা রাজ্যে শপথ যেই দিন নিয়েছিল সেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে এই সরকারটা ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের সরকার, আমাদের সরকারের মানসিকতা সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা নিয়ে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ বন্টন ব্যবস্থা, সেই স্লোগান দিয়ে কিন্তু আমাদের সরকারটা শুরু হয়েছিল। আমরা দেখেছি যে বিগত দিনে একটা টয়লেট পাওয়ার জন্য সিপিএম এর মিছিলে হাঁটতে হয়েছে। সেখানে বিশেষ করে গ্রাম অঞ্চলে, আমার বাড়িটা গ্রামে, আমি এই রাজনীতি দেখেছি সিপিএম এর, যে সিপিএম এর পার্টি করতে হবে, না হলে তোমাকে সরকারি সুবিধা দেওয়া হবে না, টয়লেটটা দিতেও রাজনীতি করা হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর এভারেজ করে দিয়েছে, কে সিপিএম করলো কে কংগ্রেস করলো ওইসব বিচার বিবেচনা করেনি। যে বিজেপির লোকে যদি পাওয়ার যোগ্যতা না থাকে তাকে দেওয়া হয়নি। যাদের টয়লেট নেই কিন্তু ঘরে ঘরে টয়লেট পৌঁছে দেওয়া হয়েছে। আমার জেলার মধ্যে 4টা ব্লক আছে, তার মধ্যে বক্সনগর ব্লক টয়লেটের ক্ষেত্রে ওডিএফ ঘোষণা হয়েছে। এখানে মোটামুটি আমাদের এখানে সাকসেস হয়েছে যে টয়লেটের বিষয়ে ম্যাক্সিমাম, তবুও কিছু গ্যাপিং থাকতে পারে, সেগুলো আমাদের পূরণ করব। এগুলো আস্তে আস্তে আমাদের যে ব্লক আছে সেগুলো ব্যবস্থা নিচ্ছে, এগুলো বাকি আছে। তারপর গ্রামের যে রাস্তা, এই রাস্তার মেরামতি থেকে নতুন রাস্তা করা, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে কাঠালিয়া ব্লক প্রচুর রাস্তার কাজ হয়েছে, বক্সনগর ব্লক হয়েছে, নলছর ব্লক, সব ব্লকে হয়েছে। তার মধ্যে তুলনামূলক কাঠালিয়া ব্লকে এমন পরিমাণ রাস্তা হয়েছে, ব্রিক সোলিং যেগুলা নতুন রাস্তা, পাশাপাশি রাস্তা, গ্রামীণ রাস্তা মেরামতির কাজ, প্রচুর কাজ হয়েছে। এই মুহূর্তে ডেভেলপমেন্ট কিন্তু দাঁড়িয়ে নেই। প্রত্যেকটা জায়গাতে আমাদের নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে, নতুন নতুন টেন্ডারের মাধ্যমে, ব্লক থেকে পঞ্চায়েত থেকে সবখান থেকে আমাদের কাজ কিন্তু অনবরত চলছে। সেটা আপনি একটু গ্রামেগঞ্জে হাঁটলেই আপনি বুঝতে পারবেন যে উন্নয়নের কাজ বন্ধ নেই। একদম। দেবব্রতবাবু, আলোচনায় ফিরছি। আমরা দর্শকদের জানিয়ে রাখছি আপনারাও আপনাদের এই যে অনুষ্ঠান কথাবার্তায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনাদের নিজেদের মতামত। অবশ্যই ফোন করতে পারেন এই নম্বরে 038123611111। এই নম্বরে ফোন করে আপনারা নিজেদের মতামত জানাতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই রয়েছেন বিজেপির সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। দেবব্রত, আলোচনায় আসছি। আপনি যেটা বলছিলেন যে উন্নয়নমূলক যে কর্মসূচি, সেটা আপনারা দলমত নির্বিশেষে সেখানে যারা প্রাপ্য তাদেরকে সেই রকমভাবে আপনারা তাদেরকে সুবিধা প্রদান করা হচ্ছে, যেটা বিগত দিনে আপনি অভিযোগ করেছেন এবং যেটা দীর্ঘদিন ধরে এ রাজ্যের
বিগত সরকারের সময় যারা বিরোধী দলে অবস্থান করতেন, এর মধ্যে আপনাদের দল ছিল, তখন এই অভিযোগটা বিগত দিনে ছিল। সেই জায়গায় আপনি দাবি করছেন যে এই মুহূর্তে দলের ঊর্ধ্বে উঠে আপনারা প্রকৃতভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনার কাছ থেকে আমি আরও বিস্তারিত আরও অনেক কিছু জানবার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেবব্রতভাবে, এবং গোটা দেশ সেই করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে আমাদের। এবং ত্রিপুরা রাজ্যে আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজ্যের মধ্যেও সিপাহীজলা জেলা একটা গুরুত্বপূর্ণ অবস্থান করছে, গুরুত্বপূর্ণ স্থানে বলা যেতে পারে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে। এবং সেখানে বলা যায় যে আক্রান্তের সংখ্যা বেশি সারা ত্রিপুরা রাজ্যে, সেখানে সুস্থতার পরিমাণটাও বেশি। তো আপনি শাসক দলে, আপনার দল সরকারে রয়েছেন এবং আপনি সভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদ অবস্থান করছেন, সেই জায়গায় সিপাহীজলা জেলাতে আপনার যে জরুরি মানে যে এলাকা রয়েছে সেখানটায় এই করোনা মোকাবেলার ক্ষেত্রে আপনারা কতটা সফল হয়েছেন বা কিভাবে সেটা কাজ করে যাচ্ছেন? দেখুন, যখন করোনা প্রথম এসেছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দিশা দেখিয়েছেন, আমাদের রাজ্য সরকার যে দিশা আমাদের দেখিয়েছে, সেই দিশাতে আমাদের যারা সরকারি প্রতিনিধিত্ব করেছেন তারা যথাযথ কাজ করেছেন। পাশাপাশি সরকারি নিয়ম রেখে যারা আমরা সমাজের নেতৃত্বের মধ্যে আছি, এই করোনা মহামারীর যে সংকট সময়ে সামাজিক ক্ষেত্রে থেকে বিভিন্ন সহযোগিতা সরকার তো ব্যবস্থা নিয়েছেন প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করার মাধ্যমে। কিভাবে যারা এপিএল বিগত 25 বছর বাম জামানাতে আমরা দেখেছি যারা বিরোধী করতো তাদের কোনো বিপিএল কার্ড ছিল না, গরিব, কিন্তু গরিব থাকা সত্ত্বেও কিন্তু বিপিএল কার্ড পায়নি, এপিএল হয়ে গেছে, এপিএল হয়ে রয়ে গেছে। এখন যে করোনা যে মহামারীর যে মুহূর্তে মানুষের অনেক জায়গায় গ্রামে গঞ্জে লকডাউনের কারণে রোজগার বন্ধ হয়ে গেছে, ওই মুহূর্তে সরকার সারা ত্রিপুরার যে 50,000 এপিএল যারা এপিএল ভুক্ত ছিল কিন্তু বিপিএল এর উপযুক্ত, তাদের জন্য আলাদাভাবে 50,000 ফ্যামিলিকে রেশনিং ব্যবস্থার মাধ্যমে সাহায্য করেছেন। পাশাপাশি আমাদের নেতৃত্ব বিভিন্ন কালেকশনের মাধ্যমে যে যেখানে সরকারের সুযোগ সুবিধা দেওয়ার পর যদি কোনো ঘাটতি থাকে সেখানে আমাদের যে কার্যকর্তারা আমরা ওখানে ঝাঁপিয়ে পড়েছি। বিশেষ করে সিপাহীজলা জেলার যে আমার যে দক্ষিণাংশ সোনামুড়া সাব ডিভিশন, ওখানে এই বিশাল বর্ডার অঞ্চল, এই বর্ডার অঞ্চলের অনেক যুবারা হয়তো কুয়েতে আছেন, হয়তো দুবাই চলে গেছেন, হয়তো ব্যাঙ্গালোরে কাজ করছেন, এরকম সংখ্যাটা অনেক বেশি অন্যান্য জেলা থেকে এই সংখ্যাটা আমার জেলাতে বেশি আছে। যখন বাইরে থেকে আসতে লাগলো, ঘরে ফিরতে লাগলো, তখন সবচেয়ে বেশি সংখ্যায় আমাদের জেলাতে বাইরে থেকে এসছে যারা বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানে ছিল। তার কারণে আমাদের সিপাহীজলাতে করোনার প্রভাবটা একটু বেশি পড়েছিল। এখন আমরা মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় আমরা আছি। আসলে আমরা প্রথম ভেবেছিলাম যে আমাদের যে বিশাল বাংলাদেশ বর্ডার, এই বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে করোনা চলে আসবে, অনুপ্রবেশ ঘটতে পারে, এবং সাংঘাতিক আমরা আশঙ্কায় ছিলাম যে এটা সম্ভাবনা আছে। কারণ এখানে বাংলাদেশে বর্ডার ফেন্সিং থাকা সত্ত্বেও ফাঁকে অনেক সময় বাংলাদেশের মাল সামান চলে আসে, অনেক সময় মাছ চলে আসে, বা এখানে মানুষের অনেক আদান প্রদান আছে, সেই নিয়ম শৃঙ্খলার বাইরেও অনেক কিছু আছে। তো আমরা ওইটাই ভয় পেয়েছিলাম যে আমাদের এই বিশেষ করে বক্সনগর সোনামুড়া অঞ্চলে করোনাটা সবচেয়ে বেশি হতে পারে। কিন্তু আমাদের সরকার শক্ত হাতে সেই দিকে কাজ করেছেন এবং বিএসএফ এর সঙ্গে পরামর্শ করে কিভাবে বর্ডারটা একদম বন্ধ রাখা যায়, কোনো মানুষ যেন না আসতে পারে, কোনো ধরনের কোনো স্কোপে এখানে রাখা হয়নি। তার জন্য ওই দিক থেকে কিন্তু আমরা অনেকটা নিস্তার পেয়েছি। কিন্তু নিস্তার পেলেও শেষ পর্যন্ত ওই শ্রমিক যারা বাইরে কাজ করতো তাদের কারণে আমরা একটু
বেশি করোনার মোকাবেলায় পড়তে হয়েছে। যাই হোক, এখন স্থিতিশীল আছে এবং আগামী দিনেও আমি আশা করব আমাদের এখানে যে যারা সরকারি প্রশাসনিক আছেন, এখানে পুলিশ থেকে শুরু করে আমার জেলাতে ডক্টর, নার্স এবং বিশেষ করে আমাদের যে ডিএম স্যার, উনি তো নিজেই আক্রান্ত হয়েছেন, আপনি জানেন। হ্যাঁ, আমাদের জেলার সভাধিপতি উনি আক্রান্ত হয়েছেন, ইভেন আমার জেলার সাধারণ সম্পাদক সুব্রজিৎ দাস সেও আক্রান্ত হয়েছে। তো এরকম মানে নিষ্ঠার সঙ্গে যারা কাজ করেছেন, তা আমরা আশা করি আগামী দিন সবার একসঙ্গে সবার কাজের মাধ্যমে আমরা করোনাকে এখানে মোকাবিলা করতে পারবো এবং করতে পেরেছি। সেখান থেকে আমরা অনেকটা মনে মনে ভাবছি যে আমরা এখন ঠিক আছি। একদম। ধরো তো আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো, যে আমরা দেখেছি যে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে কিছুদিন পূর্বে একটা অভিযোগ এসেছিল, একজন মহিলা, গর্ভবতী মহিলা, যিনি সেখানকার যে পরিষেবা কিংবা ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা নিয়ে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তী সময়ে নিয়ে জলগোলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে সম্প্রতি আপনার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ কোভিড কেয়ার সেন্টার থেকে একই রকমভাবে এক মহিলা সেখানকার স্বচ্ছতা এবং পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি নিজে ভিডিও করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। উল্টো দিকে সেই কোভিড কেয়ার, বিশ্রামগঞ্জ কোভিড কেয়ার সেন্টারেরই অন্য কয়েকজন পেশেন্টরা কিন্তু ঠিক তার উল্টো বক্তব্য রেখেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? অ্যাকচুয়ালি বিশ্রামগঞ্জ যে কোভিড কেয়ার সেন্টার হয়েছে, তারপর থেকে আমি এটার সঙ্গে ওর সঙ্গে মানে ওখানে আমি যোগাযোগ রেখেছি যে ওখানে কি ব্যবস্থা আছে বা এখানে কোনো সমস্যা আছে কিনা। তো আমাদের কাছে যতটুকু খবর আছে, এখানে বিশ্রামগঞ্জ কোভিড কেয়ার সেন্টারে খুব ভালো ব্যবস্থা, সেখানে কোনো প্রবলেমই ছিল না। আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম অনুসারে প্রত্যেকটা কাজ এখানে করা হয়েছে এবং আমাদের ডিএম স্যার নিজে তত্ত্বাবধান করেছেন। হ্যাঁ, এবং সেখানে কোনো ধরনের কমপ্লেন হতে পারে সেটা আমরা ভাবতেও পারিনি। যাই হোক, কোনো একটা চক্রান্ত আছে, সেই চক্রান্তের কারণে হয়তোবা সেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং পাশাপাশি ওইটাকে কাউন্টার দেওয়া হয়েছে। আমরা দেখেছি ওখান থেকে আরও অন্য পেশেন্টরাও সেটার বিপক্ষে বলেছে না, এখানে ব্যবস্থা ভালো আছে। তো মানুষও বুঝতে পেরেছে যে এখানে কোনো একটা চক্রান্ত এখানে কাজ করেছে, যে আমাদের সরকারকে বদনাম করার জন্য। ঠিক আছে, একদম। দেবব্রত বাবু, আপনার এই কথা প্রসঙ্গে আমি আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যে আপনাদের তরফ থেকে বিভিন্ন সময় একটা অভিযোগ থাকে যে রাজ্যের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরে বিভিন্ন আধিকারিক কিংবা কর্মচারী, তাদের তরফ থেকে একটা ষড়যন্ত্র বিভিন্ন সময় আপনাদের তরফ থেকে সেই অভিযোগ থাকে। এই বিষয়টা কি? আপনি যেরকম এখন বললেন যে সেখানেও হয়তো একটা চক্রান্ত ছিল। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি 1993 সনে যখন সিপিএম সরকার দ্বিতীয়বার গঠন হয়, 1993 থেকে 1998 পর্যন্ত সিপিএম সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি। সেটারও একটা মূল কারণ ছিল যে ওখানে যারা এমপ্লয়ি ছিল, ম্যাক্সিমাম জোট আমলে এমপ্লয়ি চাকরি পেয়েছিল, বেশিরভাগ কংগ্রেস ঘরানার ছিল। আর বিগত 25 বছর আমরা দেখেছি সিপিএম প্রত্যেকটা জায়গায় রাজনীতিকরণ করেছে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা প্রশাসনিক স্তরে তাদের কর্মচারী নেতার মাধ্যমে তারা পরিচালনা করেছে। 25 বছর পর অতিক্রান্ত হওয়ার পর একটা নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, ক্রমাগত 25 বছর। সেখানে 93 সনের কথা যেটা বলছিলাম, সেখানে কিন্তু প্রথম 5 বছর যে অবস্থা সিপিএম এর ছিল, সে অবস্থা কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু অনেকটা এগিয়ে, কিন্তু সেই তুলনামূলক ষড়যন্ত্রের অভিযোগটা কিন্তু আপনাদের তরফ থেকে রয়েছে। সেটা আমি বলছি, এখানে
আমাদের সরকার আসার পর কর্মচারীর ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ করার কোনো আমাদের সরকার নেই। সেখানে সেই মানসিকতা সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা সাথ সবকা বিশ্বাস, সেই মানসিকতা নিয়ে বিশ্বাসের উপর সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যে 25 বছর কারা কি ভুল করেছে সেগুলো ভুলে গিয়ে কিভাবে নতুন করে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কিভাবে কাজ করা যায় সেদিকে দৃষ্টি দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এরকম সমস্যা আছে, তো ধীরে ধীরে কর্মচারীরাও বুঝতে পারছে যে আমাদের সরকারের যে সরল মানসিকতা, সৎ মানসিকতা, সেটা অনুভব করতে পারছে এবং ধীরে ধীরে ওই জায়গাতে আমাদের এখন নেই, অনেকটা আমরা উঠে গেছি। এখানে প্রত্যেকটা দপ্তরেই আমাদের ভালো কাজ চলছে এবং ভালো প্রত্যেকটা দপ্তরেই কাজ চলছে এবং আগামী দিনে আরও ভালো চলবে, সেটা আমি আশ্বস্ত করতে পারি। আপনার যেখানে আপনি সিপাহীজলা দক্ষিণাংশ, সেখানে যতটা বিধানসভা তার মধ্যে সম্ভবত গত বিধানসভাতে আপনারা একটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন, সেটা নলছড়ে। আমরা যদি বাদ বাকি দেখি সেখানে কাঁঠাল, ধনপুর, বক্সনগর এবং আরও একটি রয়েছে সেখানে বিধানসভা কেন্দ্র সোনামুড়া, আপনারা সেখানে পরাজিত হয়েছিলেন। 2.5 বছর আপনারা সরকারে রয়েছেন। এই মুহূর্তে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এডিসি নির্বাচন থেকে যেটা দোরগোড়া এডিসি নির্বাচন, কতটা প্রস্তুত আপনারা সেই এলাকাগুলোতে জয়লাভের জন্য? দেখুন, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টিকে বরাবর কংগ্রেস এবং সিপিএম একটা সাম্প্রদায়িক দল হিসাবে আখ্যায়িত করেছেন বরাবর, এবং বিশেষ করে যেখানে মুসলিম ভোটার আছে ওইখানে সিপিএম নেতৃত্বরা শুধু তাদেরকে এটাই বুঝিয়েছে যে ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল, ক্রমাগত বুঝিয়েছে। এবং বিগত ইলেকশন প্রাক মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় থেকে নোংরা ভিডিও এনে, কোথাও সৌদি আরব কোনো ঘটনা হয়েছে সেটাকে ইন্ডিয়ার ঘটনা দেখিয়ে ভিডিওতে মোবাইলে করে নেতারা বাড়ি বাড়ি গিয়ে দেখিয়েছে, দেখো বিজেপি লোক কী করছে। এবং প্রত্যেকটা সময় বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং ভুল বুঝিয়ে যে সাম্প্রদায়িক দলকে ভোট দেবে না তোমরা, সে একটা পরিস্থিতি তারা তৈরি করতে পেরেছিল, বিশেষ করে আমাদের যে বর্ডার অঞ্চলে। কিন্তু আমাদের সরকার আসার পর আজকের দিনে আমরা দেখেছি যে বিশেষ করে মাইনরিটি মুসলিম সম্প্রদায় তারা অনেক উপরে উঠে এসেছে এবং বুঝতে পেরেছে না, যারা আমাদেরকে বিগত দিন বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে। কেননা আমাদের সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেখানে কোনো ধরনের ভুল তারা দেখতে পায়নি। তারা দেখেছে যে না, সত্যিই তো সবকা সাথ সবকা বিকাশ, এখানে তো কোনো রাজনীতিকরণ করা হচ্ছে না, এখানে প্রত্যেকটা বাড়িতে জিও ট্যাগিং করানো হয়েছে ঘর দেওয়ার জন্য, এখানে কোনো বিভেদ করা হয়নি। উজ্জ্বলা যোজনার গ্যাসের ক্ষেত্রেও প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে উজ্জ্বলা যোজনার গ্যাস, সেখানে কোনো রাজনীতিকরণ হয়নি, সেখানে কোনো বিভেদ করা হয়নি। এবং শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের সংকোচন হয়নি। এবং বাকি যত সার্বিক যে বিষয় আছে, বিভিন্ন বেনিফিশিয়ারি, সব ক্ষেত্রেই এখানে কোনো ধরনের বিবাদতার কোনো চিহ্নই রাখেনি আমাদের সরকার। সবকা সাথ সবকা বিকাশের মানসিকতা নিয়ে এবং সবকা সাথ সবকা বিশ্বাস স্লোগানের মাধ্যমে আমাদের অত্র অঞ্চলে কাজ চলছে এবং মানুষ আজকের দিনে বিশ্বাস করছে যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে ত্রিপুরা রাজ্যের মানুষের সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট করার মানসিকতা রাখে। সেটা আমরা দেখেছি লোকসভার নির্বাচনে আমাদের সাংসদ মাননীয়া প্রতিমা ভৌমিক মহোদয়া প্রচুর পরিমাণ ভোট পেয়ে আমাদের অত্র অঞ্চল থেকে উনি লিড করেছেন, সেটা প্রমাণ।
একদম দেবব্রতবাবু, আমরা আলোচনায় ফিরবো, তার আগে অবশ্যই আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন। করোনা বা কোভিড-19-এর কোনো ওষুধ নেই। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রচলিত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা। এই রোগ মানুষের সংস্পর্শেও ছড়াতে পারে, তাই এই অদৃশ্য ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই সামাজিক বা দৈহিক দূরত্ব বজায় রাখুন। এই করোনা থেকে বাঁচতে প্রতি ঘন্টায় ও খাওয়ার আগে অন্তত 20 সেকেন্ড সময় পর্যন্ত সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ঘরে বা বাইরে স্যানিটাইজার ব্যবহার করুন। লক্ষ্য রাখুন আপনার হাত যেন আপনার চোখ, নাক, মুখে স্পর্শ না হয়। এই ভাইরাস বাতাসেও থাকতে পারে, তাই এই রোগ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক, ফেস কভার বা জল গামছা ব্যবহার করুন। আপনি বা আপনার পরিবারের কারোর যদি সর্দি, কাশি বা জ্বর থাকে, তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। করোনার এই অতিমারীর মধ্যে নিজে ও নিজের পরিবারের সকলকে সুস্থ রাখতে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর প্রদর্শিত স্বাস্থ্যবিধিগুলি অবশ্যই মেনে চলুন। নমস্কার। হ্যাঁ, করমর্দন নয়, সম্বোধন বা সম্ভাষণের মাধ্যম হোক ভারতীয় সংস্কৃতির নমস্কার। সিপাহীজলা জেলা শাসক কার্যালয় ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ফার্মাসিস্ট চাই। বিশালগড়ে ঔষধের দোকানের জন্য একজন লাইসেন্স সহিত ফার্মাসিস্ট চাই। ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নম্বরে 7005258134 এবং 9774702858। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবব্রতবাবু, আমরা আলোচনায় ছিলাম এতক্ষণ, যে আপনি যেটা বলছিলেন যে একটা আপনার যে এলাকা, সেখানে অধিকাংশই সেই বিধানসভা এলাকাগুলো হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে সীমান্তবর্তী এলাকা সেখানটায় রয়েছে, এবং আপনি বলেছেন যে বিরোধীরা নির্বাচনের আগে থেকেই অনেক সেখানে বিভিন্নভাবে প্রচার আপনাদের বিরুদ্ধে করেছে সাম্প্রদায়িক দল বলে। সেই জায়গাটায় আপনারা সেখানে নির্বাচিত হবার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়েছিলেন, কারণ অধিকাংশ আপনার এই এলাকা বিধানসভা কেন্দ্রগুলোতে আপনার দল পরাস্ত হয়েছিল। আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো, দেশের যে কেন্দ্রীয় সরকারে আপনাদের দল রয়েছে, তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত 1 থেকে 1.5 বছরে নেওয়া হয়েছে। সেখানে 3 তালাক যে প্রথা, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সেখানে 3 তালাক প্রথা নিষিদ্ধ হয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য সম্প্রতি যেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভূমি পূজায় উপস্থিত ছিলেন, সেই বিষয়গুলো কতটা আপনাদের সেখানটায় কাজ করবার ক্ষেত্রে সেখানে এই বিষয়গুলো আপনারা কিভাবে নিচ্ছেন? আমাদের সরকার 3 তালাক প্রথাকে বাতিল করেছেন। বাস্তবিক অর্থে আমরা দেখেছি যাদের পরিবারের মধ্যে
তালাক হয়েছে, যার মেয়েকে তালাক দেওয়া হয়েছে, উনি অনুভব করতে পেরেছেন যে 3 তালাক প্রথাটা কতটুকু অভিশপ্ত। আমরা দেখেছি অনেক লোক, যেহেতু সামাজিক ক্ষেত্রে কাজ করি, ওইসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আসে কথা বলতে। 3 তালাকের কারণে অনেক পরিবার উজাড় হয়ে গেছে। এরকম ঘটনা আমার চোখে পড়েছে। সৌদি আরবে থাকে, ফোনের মধ্যে তালাক তালাক বলে দিয়েছে, তালাক হয়ে গেছে। আমরা মানবতার কথা বলি, আমরা নারীর মর্যাদার কথা বলি, আমরা নারীর সংরক্ষণের কথা বলি, কিন্তু মানবিক দিক দিয়ে বিচার করলে যে 3 তালাক প্রথাটা কতটুকু অভিশপ্ত প্রত্যেকটা ব্যক্তি অনুভব করতে পারে। হয়তোবা কিছু কিছু কট্টর যারা পন্থী আছে, তাদের মনে হয়তোবা একটু কষ্ট হয়েছে, কিন্তু এভারেজ জনতা, মুসলিম জনতা, বিশেষ করে মহিলারা তো খুশি মনে মনে। এখানে সবাই এভারেজ এই বিষয়টা নিয়ে অনেকেই খুশি যে আমাদের এই যে সরকার আসার পর এতটুকু একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন, একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা কথা বলতে গেলে, আপনি অন্যান্য মুসলিম রাষ্ট্রে যান, সেখানে কিন্তু অনেক আগেই 3 তালাক প্রথা উঠে গেছে, কিন্তু এই ভারতবর্ষে আমাদের সরকার আসার পর সেটাকে উচ্ছেদ করেছে। সেটার কোনো নেগেটিভ প্রভাব আমাদের সরকারের উপর পড়ছে না। আরেকটা বিষয় আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রাম মন্দির। দেখুন, রাম মন্দির আন্দোলন, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছি এলকে আডবাণী রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বা আমাদের আরো বরিষ্ঠ নেতৃত্ব যুক্ত ছিলেন। সেখানে আমাদের কোনো মনের মধ্যে কোনো মলিনতা না রেখে আমরা পরিষ্কারভাবে আমরা বলি রাম মন্দির ব্যাপারে। আমরা অনেকে ভগবান রামচন্দ্র বলি, কারণ আমরা শ্রদ্ধা বিন্দুতে রাখি ওনাকে, তার জন্য আমরা অনেকে ভগবান বলি। কিন্তু বাস্তবিক অর্থে উনি আমাদের এই রাষ্ট্রের একজন সুদক্ষ শাসক ছিলেন। উনি প্রজাবৎসল ছিলেন। আমরা রামায়ণে আমরা দেখেছি উনি প্রজাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। তার জন্য আমরা রামচন্দ্রকে আমরা একজন সুশাসক হিসাবে আমরা প্রতিষ্ঠা দিই। এই ভারতবর্ষের যে সুশাসক, ওনার যে জন্মস্থান, সে জন্মস্থান বাইরে থেকে এসে, ভারতবর্ষের না, বাইরে থেকে এসে বাবর সেটাকে ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করেছেন। সেটা ভারতবর্ষের যে আপামর জনসাধারণ, সবচেয়ে বেশি সংখ্যায় যারা আছে হিন্দু, তাদের মনে বিশাল আঘাত করেছে। এবং আজকের দিনে রাম মন্দির যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, আমি দেখেছি, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেক মুসলিম ভাইয়েরা আমাকে জয় শ্রীরাম বলেছে। ওরা বুঝতে পারছে যে সেখানে ভগবানের কোনো বিষয় নেই, সেখানে একজন সুশাসক এই ভারতবর্ষের, উনি কোনো হিন্দুর শাসক ছিলেন না, উনি মুসলিমের শাসক ছিলেন না, উনি সমগ্র ভারতবাসীর শাসক ছিলেন। রাম শুধু শুধু হিন্দুদের নয়, এই ভারতবর্ষে বসবাসকারী সকল ধর্মেরই রাম, সবাই রামকে শ্রদ্ধা করতে পারে, কেননা এই ভারতবর্ষের সুশাসক ছিলেন তিনি। একদম।
একদম দেবব্রত বাবু, যেটা আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি একটু নির্বাচনের দিকে তাকাই, দোরগোড়ায় আমাদের রাজ্যের এডিসি নির্বাচন এবং বর্তমানে প্রতিটি দল যার যার মতো করে সেখানে আগামী এডিসি নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে রয়েছেন। আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন আগামী এডিসি নির্বাচনে লড়াই করবার জন্য? দেখুন, আমার জেলাতে এডিসির 2টা সিটের অংশ পড়েছে। তার মধ্যে আংশিক একটা অংশ আমতলী গোলাঘাটি যে সিটটা আছে সেই সিটের অংশ, আর ধনপুর মণ্ডলে অবস্থানরত যে আমাদের 10টা এডিসি ভিলেজ আছে সেটা আমাদের কাঠালিয়া, মির্জা, রাজাপুর সেই সিটের মধ্যে পড়েছে। সেখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি এডিসিতে, বিশেষ করে আমাদের সাংসদ, ওনার বিধানসভা এলাকাও ছিল, উনি ওখান থেকে বিজেপি প্রার্থী, উনি যথেষ্ট এখানে ডেভেলপমেন্টের কাজে নজর দিয়েছেন। সাংগঠনিকভাবে আপনারা কতটুকু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন? এখন এই অবস্থাতে আমাদের এখানে অনেক বরিষ্ঠ নেতৃত্ব আছে এবং সাংগঠনিকভাবে আমরা এখানে পিছিয়ে নেই। আচ্ছা, প্রত্যেকটা বুথে আমাদের সংগঠন আছে, প্রত্যেকটা বুথে এডিসিতে প্রত্যেকটা বুথে আমাদের সংগঠন আছে। কিন্তু সারা ত্রিপুরার যে কিছু আইপিএফটি বিজেপির একটা সমস্যা অনেক জায়গাতে হয়। একদম, যেটা আমরা দেখলাম যে স্বাধীনতা দিবসের দিনে তৈদুতে হয় একটা রক্ত মানে বলা যেতে পারে সেখানে বিরাট একটা সংঘর্ষ বারবার এইগুলো উঠে আসছে। সেখানটা আপনার ওইখানে একটা সমস্যা আছে। অ্যাকচুয়ালি জোট সরকার তো আপনার মানে স্বামী স্ত্রীর মতন, সকালে ঝগড়া হবে বিকালে মিলবে, বিকালে ঝগড়া হবে সকালে মিলবে। তো সেটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক হিসেবে আমরা ধরে নিই। এবং আমরা যৌথভাবে, আমাদের যেহেতু জোট সরকার, জোট ধর্ম আমাদের পালন করতে হয়। তো এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যে মিনিস্টার এনসি দেববর্মা, ওনা সচেতন আছেন, ওই বিষয়গুলো নজর দিচ্ছেন। আমাদের ডেপুটি সিএম আছে জিষ্ণু দেববর্মন মহোদয়, উনিও বিষয়গুলো নিয়ে যথেষ্ট সচেতন। তো আশা করি এইসব কোনো প্রভাব আমাদের পড়বে না, এগুলা মীমাংসিত হবে, ঠিক হয়ে যাবে। একদম, আমরা যেটা লক্ষ্য করতে পেরেছিলাম দেবব্রতবাবু, এই রাজ্যে যখন গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বলা যেতে পারে যুবকের অধিকাংশ সংখ্যা বিজেপি দলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন নির্বাচনের আগ থেকে, আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি এবং সেটা ভোটের বাক্সেও প্রমাণিত হয়েছে। আপনারা যে অবস্থানে ছিলেন এ রাজ্যে, বিরোধী অবস্থানে, খুব সেখানে আপনারা হঠাৎ করে এ রাজ্যে কিন্তু আপনাদের নিজেদের আধিপত্য বিস্তার করতে সমর্থ হয়েছেন এবং সেই জায়গায় আপনারা গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে 25 বছরের একটা সরকারকে উৎখাত করতে সমর্থ হয়েছিলেন। সেখানে অবশ্যই যুবকদের একটা অবদান সেই সময়টায় ছিল। 2.5 বছর অতিক্রান্ত, যুবদের কতটা প্রত্যাশা আপনারা পূরণ করতে পেরেছেন, কিংবা যুবকরা আপনাদের সঙ্গে কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, বা সাংগঠনিক ক্ষেত্রে যুবকরা যে সেই সময়ে যে তাদের উৎসাহ কতটা ধরে রাখতে পেরেছেন সাংগঠনিকভাবে? দেখুন, আমরা আমাদের সরকার, আমি প্রথমে বলেছি রোজগারের ক্ষেত্রে কিভাবে যুবকদেরকে ব্যবস্থা করা, বিশেষ করে বর্তমান সময়ে যুবকরা অনেকটা গভীরভাবে চিন্তা করে। রাজনীতি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই একটা দলের সরকার থেকে এটা কিছু আশা করে, যেটাকে মানুষের স্বার্থও বলতে পারে। আমরা জানি যে আমাদের যুবকরা, বর্তমান যুবক গভীরতায় কীভাবে চিন্তা করে, বিশেষ করে রাষ্ট্রীয় স্বার্থ, সেটাও আমার স্বার্থ। রাষ্ট্রের ডেভেলপমেন্ট করা, রাষ্ট্রকে একটা পরম বৈভবময় স্থানে পৌঁছে দেওয়া, সেই জায়গাতে আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, ওনার প্রতি যুবকরা অত্যন্ত ভরসা করে এবং বিশ্বাস করে যে ওনার মাধ্যমে একমাত্র ভারতবর্ষে একটা বৈভবময় স্থানে পৌঁছতে পারে। ওনার বিচারধারাকে যুবকরা ভালোবাসে, বিশ্বাস করে।
আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপর যুবকদের অনেক ভরসা। রাষ্ট্রীয় স্বার্থের দিকে তাকালে যুবকরা আমাদের সঙ্গেই আছে, এবং বিশেষ করে যুবকরা, বেশিরভাগ অংশের যুবকরা আদর্শগতভাবে আমাদেরই। আচ্ছা আচ্ছা, যেটা আপনি বললেন যে আদর্শগতভাবে আপনাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের যুবকরা, যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে আপনাদের দল সরকারে আসার পূর্বে সেখানে খুব দ্রুত ধরুন কংগ্রেস থেকে বিভিন্ন নেতৃত্বরা আপনাদের দলে অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন কমিউনিস্ট দল ছেড়েও বহু মানুষ এ রাজ্যে আপনাদের সঙ্গে সামিল হয়েছিলেন, কংগ্রেস দল থেকে সামিল হয়েছিলেন, যার ফলেই এ রাজ্যে আপনারা পরিবর্তন করতে, বিজেপির হাত ধরে পরিবর্তন করতে আপনাদের দল সমর্থ হয়েছিল। সে জায়গায় বিভিন্ন দলের যে মতাদর্শগত নিয়ে যারা অন্য দলে এতদিন ছিলেন, সেই জায়গায় আপনাদের সঙ্গে হঠাৎ করে সামিল হয়েছেন। কতটা বিজেপির আদর্শে অনুপ্রাণিত করবার ক্ষেত্রে আপনাদের দল তাদের যারা অন্য দল ছেড়ে আপনাদের সঙ্গে এসেছিলেন, কতটা সমর্থ একদম একদম আমরা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অনেকটা প্রয়াস নিয়েছেন, এবং ওনার বুদ্ধি শুনে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা রাজ্যের যুবকরা ভালোবাসেন, এবং সাংগঠনিক ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। আমাদের যে সাংগঠনিক পদ্ধতি, আমাদের যে সাংগঠনিক বিচারধারা, সেই বিচারধারা স্রোতের মধ্যে যারা কংগ্রেস থেকে এসছে তারা একাকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অন্য দল থেকে আসতে পারে, এটা রাজনীতি স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা আমরা অনুভব করছি যারা আমরা সাংগঠনিক দায়িত্বে আছি। আমাদের যে বিচার পদ্ধতি, আমাদের যে আচার পদ্ধতি, সেগুলো আজকে আমরা যুব সমাজের মধ্যে পরিলক্ষিত করি। প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা বিচার পদ্ধতি আছে, আলাদা আলাদা আচার পদ্ধতি আছে। সেখান থেকে কিন্তু আমরা অনুভব করতে পারি কতটা সাংগঠনিকভাবে আমাদের যুবকরা শিক্ষিত হচ্ছে। আমি আশা করি আমরা আজ পর্যন্ত আমাদের সরকার আসার পর, শুধু সরকার আসার পর না, সরকার আসার আগে থেকেও আমরা ধীরে ধীরে এদিকে আমরা অনেকটা মজবুত হচ্ছি, এবং বুথ স্তর পর্যন্ত আমরা সেই আদর্শভিত্তিক সংগঠন দাঁড়া করিয়েছি, এবং আরো মজবুত সংগঠন আগামী দিনে। দেবব্রত বাবু, আমরা একটু সময় আমাদের কাছে আর খুব কম রয়েছে, কয়েক মিনিট বাকি, তারপরেও আমি আরো দু একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনার যে এলাকা রয়েছে, আপনি যেখানটায় সভাপতি দায়িত্ব পালন করছেন, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার পর নেশা বিরোধী অভিযানে ডাক দিয়েছিলেন, এবং যার মধ্যে মূল যেটা ছিল, এ রাজ্যে বিশাল একটা অংশ বা প্রচুর মানুষ, বলা যেতে পারে অনেক মানুষ সেখানে গাঁজা চাষের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে গত 2-2.5 বছরে এই গাঁজা চাষ ত্রিপুরা রাজ্যে সেখানে অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং আপনার যে এলাকাগুলো রয়েছে সেখানটায় কিন্তু বিভিন্ন স্থানে বিগত দিনে যেটা উঠে এসেছিল, সেখানে উদ্দাম ক্ষেত্র ছিল, সেখানে বলা যেতে পারে কিছু কিছু স্থানে। আজকে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে, কারণ আমি দেখতে পেয়েছি বহু মানুষ সেখানটায় গাঁজার একটা বিকল্প পথ হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন অন্য কোনো কৃষিকাজ করেছেন, এরকম চিত্র কিন্তু আপনার এলাকা থেকে উঠে এসেছিল। তো এই মুহূর্তে কি অবস্থানে রয়েছে, কতটা সেই যে ডাক নেশা বিরোধী অভিযানের, গাঁজা বিরোধী অভিযানের? দেখুন, আমাদের সরকারের পরিষ্কার সিদ্ধান্ত নেশামুক্ত ত্রিপুরা, সেখানে আমাদের সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিগত সরকারের তুলনায় বর্তমান সময়ে গাঁজা বিরোধী অভিযান, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, ফ্রি হ্যান্ড করা হয়েছে। আপনার এখানে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা অনেকটা কমে গেছে, সেটা আমরা হলফ করে বলতে পারি। কিন্তু বিকল্প কর্মসংস্থান কৃষির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, আমি বলেছি প্রত্যেকটা জায়গাতেই জোর দেওয়া হয়েছে। তো শুধু তো বক্সনগর বা সোনামুড়া বা নলছর
শুধু এখানে শুধু বিকল্প ব্যবস্থা নেই, সব জায়গাতে একই ব্যবস্থা না। তো মানুষও আস্তে আস্তে বুঝতে পারছে যে এগুলো থেকে বিরত থাকাই ভালো, কারণ অনেক এনডিপিএস কেস হয়েছে, প্রচুর আমাদের এলাকাতে অনেক কেস হয়েছে। তো ধীরে ধীরে মানুষও সেখান থেকে বিমুখ হচ্ছে। কিন্তু আংশিক দেখেছি আমরা, আংশিক কিছু হয়তোবা চাষ হচ্ছে এবং পুলিশের সে বিরোধী অভিযানও অব্যাহত আছে। আশা করবো ধীরে ধীরে এগুলা থেকে একদম। আমি সাংবাদিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করতে পেরেছি, সেই সব এলাকায় কিছু কিছু মানুষ কিন্তু ইতিমধ্যেই সেখানে যে জায়গাগুলোতে গাঁজা চাষ হতো সেখানে অন্য শাকসবজি চাষ করছে। একদম শুরু করেছে। এটা কিন্তু মানে হ্যাঁ, শুরু করেছে, সেটা বাজারে গেলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বাজারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমাদের সরকার আসার পর। হ্যাঁ, সবকিছু চড়া দামে ছিল, কারণ সবজি করতো না কেউ, সবজি ক্ষেতের মধ্যে মনোনিবেশ করতো না। সবাই অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন সেখানে থেকে অনেকটা উঠে এসছে, এখন সেই সবজি চাষের দিকে অনেকেই মনোনিবেশ করেছেন এবং বাজারে গেলেই বোঝা যায় যে কত সুন্দর সুন্দর সবজি, ভালো সবজি বাজারে আজকের দিনে আমাদের ওখানে সোনামুড়া সাব ডিভিশনে উঠছে। তো সেদিকে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বর্তমান অবস্থানে দাঁড়িয়ে কি ভাবছেন যে আগামী বিধানসভা নির্বাচনে আপনার 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে আপনাদের ফলাফল কি হতে পারে? আমার বিধানসভাতে যতটুকু কাজ হচ্ছে বা সাংগঠনিকভাবে বা সরকারিভাবে, সেটা আমি বলতে পারি আমার এখানে আগামী নির্বাচনে 4টা সিটে আমরা জয়লাভ করব। যেখানে কাঠালিয়া থেকে দীর্ঘদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচিত হয়েছেন, সেখানে মানিক সরকার এখন যায় না, মানুষের খোঁজ রাখে না ওখানে। ওখানে আমাদের যে এমপি মহোদয় আছেন, উনি সচরাচর যান ওখানে, খবর টবর রাখেন, মানুষের দুঃখ সুখে ওনাদের পাশে আছেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নলছর বিধায়ক মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করছেন। তো সেগুলো থেকে উঠে আমরা এসেছি, সোনামুড়াতেও কাজ হচ্ছে। বক্সনগরেও আমাদের বিজিত প্রার্থী ওয়াকফ বোর্ড চেয়ারম্যান বাহার ইসলাম মজুমদার কাজ করছেন। তো সেখানে আমাদের কোনো সন্দেহ নেই, আগামী দিন আমাদের সোনামুড়া সাব ডিভিশন থেকে 4টা সিটে আমরা জয়লাভ করব নিশ্চিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানটায় এডিসি, আপনি বললেন যে এডিসি নির্বাচনেও আপনারা নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কি ভাবছেন, কতটা আইপিএফটিকে টেক্কা দিতে পারবেন? আর যদি আপনাদের সঙ্গে এখনো সেটা যখন হবে তখন আমি এই বিষয়ে বলতে পারছি না কি হবে। আমাদের যে পার্টি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের উপর আমরা কাজ করব। সেখানে সাংগঠনিক ক্ষেত্রে আপনারা কতটুকু শক্তিশালী রয়েছে? হ্যাঁ, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে প্রত্যেকটা বুথ স্তরে, আমি বলেছি আগে, প্রত্যেকটা বুথ স্তরে আমাদের সংগঠন সক্রিয় আছে সেখানে। একদম প্রত্যেকটা জায়গায় আমাদের এই এডিসি এখানে টোটাল আমাদের বুথ আছে প্রায় 24-25টা বুথ আছে ওখানে। প্রত্যেকটা বুথে আমাদের কাজ, সাংগঠনিক কাজ, ক্রিয়াকলাপ প্রত্যেক দিন আমাদের ওখানে কার্যক্রম চলছে সাংগঠনিক, প্রত্যেক দিন। একদম দেবব্রতবাবু, আপনার কাছ থেকে শেষ প্রশ্ন আমি যেটা জানবো যে আপনার কি বার্তা থাকবে, যেহেতু আজকের আমরা এই আলোচনা করছি এবং অবশ্যই সাধারণ মানুষ কিভাবে সরকার থেকে উপকৃত হচ্ছেন, আপনারা দল আপনাদের কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, বিস্তারিত আপনি তুলে ধরেছেন। আপনার কি বার্তা থাকবে এই আলোচনার মধ্য দিয়ে আজকে? আমি বলবো বিশেষ করে আমার জেলার যারা মাইনরিটি ভোটার, তাদের প্রতি বলবো যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। আমাদের সংবিধানে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে সমগ্র ভারতবর্ষের ডেভেলপমেন্ট করাই আমাদের লক্ষ্য। এবং আরেকটা বার্তা দিতে চাইবো যে আমরা শ্রীরামচন্দ্র শুধু হিন্দুদের নয়, সবারই আমাদের রামচন্দ্র আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের সভ্যতা সংস্কৃতির সঙ্গে উনি জড়িয়ে আছেন। উনি ভারতবর্ষের সুশাসক ছিলেন। সেই দৃষ্টিভঙ্গিতে রামচন্দ্রকে দেখার জন্য আমি প্রত্যেকটা মাইনরিটি মুসলিম ভাইদের আহ্বান করব। একদম ধন্যবাদ দেবব্রতবাবু। আপনি এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন এবং আপনার ব্যস্ততার মধ্যেও এই আলোচনায় অংশ নিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আমরা আজকের এই কথাবার্তা অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করব এবং আগামী রবিবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো এই কথাবার্তায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ মিডিয়া সিটি। ধন্যবাদ।